ইসলাম ইসলামের জায়গায় থাকবে। উনি যে কথাটা বলেছেন যে নারী নেতৃত্ব কোনো দিন আসা সম্ভব না, এটা তো ইসলামের ধারা ভাই। এটা তো উনি বলবেন না আমি এটা বলি নাই, আমি এটা করবো না, না করলে দলের নাম চেঞ্জ করেন। নারী নেতৃত্ব ইসলামী হযরত নিজে বলেছেন, এটা হাদিসে আছে ভাই, বুখারী শরীফে আছে, যে দেশে নারী নেতৃত্ব হবে সেই দেশের কোনো উন্নতির কোনো স্কোপ নাই, এটা বলা আছে রে ভাই। উনি চাইলেই হবে, উনি কি বলবেন আমার তাদের কিছু যায় আসে? ইসলামকে ওনার কথার উপর চেঞ্জ হবো নাকি? ইসলামের নামে উনি দল করছেন, ইসলামের কথা উনি যদি ইসলাম থেকে সরে যান তাহলে উনি মুনাফিকি করবেন। হিসাব তো ক্লিয়ার রে ভাই। আপনি ভোটারকে খুশি করার জন্য যদি ইসলাম থেকে সরে যান তাহলে দলের নাম চেঞ্জ করেন, তাহলে ইসলামী দল না আপনি। সিম্পল। শরিয়া আইন কায়েম করবো না, ইসলামী দল, আপনি ইসলামী দল করেন, শরিয়া আইন না কায়েম করে আপনার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? এই সময় তো ফালতু আলাপ করে তো লাভ নাই। আপনি কি করবেন না করবেন সেটা তো আপনি, ইসলাম তো আপনার কথা অনুযায়ী চলবে না রে ভাই। ইসলাম ইসলাম মতো করে চলবে। আপনি ইসলামকে অনুসরণ করবেন কি করবেন এটা আপনার চয়েস, এটা আপনার চয়েস। কিন্তু যখন আপনি আপনার দলের নাম ইসলাম রাখবেন তখন আপনাকে ইসলাম যদি না মানেন তারপরে মুনাফিকি করবেন। বর্তমানের যারা মানে জনগণকে ঠকানোর জন্য যে মাস্টার প্ল্যান করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, তাদের যে পরিণতিটা কোন পর্যায়ে যাবে এটা হয়তো আগামী দিনে যারা এই ক্ষমতাচ্যুত হবেন আর অতীতে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা দুই পক্ষ একত্র হলে কপাল ঘষাঘষি করে তারা হয়তো প্রমাণ করবেন যে কার কপালে কত বেশি দুর্ভোগ। এই নির্বাচনটা যদি মনে করেন যে গত 24 নভেম্বর ডিসেম্বরে হতো তাহলে সরকারি দল যেটা হতো সেটা খুব শক্তিশালী হয়ে যেত। যেই জিতুক যেই হারুক ভোটের ডিফারেন্স খুব বেশি একটা হবে না, এবং ভোটের ডিফারেন্স না হওয়ার অর্থই হচ্ছে যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল পাবো। আর দ্বিতীয়ত দেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের তো আশা না করে কোনো উপায় নাই, আমরা তো একটা ভালো কিছুই চাই। কাজে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় যে কিছুটা চেঞ্জ হবে, আমরা ওরকম হবে না আগের মতো। একটা কথা আমি বলি আপনাকে, মানে গণতন্ত্র কতটুকু শক্তিশালী হবে না হবে এটা নির্ভর করে প্রাথমিকভাবে যে জিনিসটার উপর, সেটা হলো গিয়া যে এই নির্বাচনের পর যদি কোনো একচেটিয়া ফল হয়, মানে সরকারি দল যদি অতিরিক্ত শক্তিশালী হয়ে যায় গণতন্ত্র দুর্বল হয়, আর যদি বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। এগুলো একটা সহজ জিনিস। তো এই নির্বাচনটা যদি মনে করেন যে গত 24 নভেম্বর ডিসেম্বরে হতো তাহলে সরকারি দল যেটা হতো সেটা খুব শক্তিশালী হয়ে যেত। এখন যখন হবে আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত সংখ্যা কী হবে জানি না, 300 তো আসনের খেলা, তাই না? আপনি 2001 সালের কথা খেয়াল করেন, 2001 সালে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির ভোট কিন্তু 10 লাখেরও কম ছিল ব্যবধান। সারা দেশে ভোটে 10 লাখেরও কম ব্যবধান ছিল, সম্ভবত 2,23,00,000 এবং 2,28,00,000 এরকম ছিল। এই ব্যবধানের কারণে 5-6 লাখ ভোটের ব্যবধানের কারণে কিন্তু আসনের সংখ্যা যা প্রায় 100 রুপেও কিন্তু ডিফারেন্স হয়ে গেছিল। তো এবার যদি মানে আসন সংখ্যার ডিফারেন্স কত হবে আমি জানি না, যদি বেশিও হয় কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভোটের ডিফারেন্স কিন্তু ওই আনুপাতিক হারে হবে না। যেই জিতুক যেই হারুক ভোটের ডিফারেন্স খুব বেশি একটা হবে না, এবং ভোটের ডিফারেন্স না হওয়ার অর্থই হচ্ছে যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল পাবো। এটা হলো আমার ধারণা আর কি। এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হওয়ার একটা সুযোগ থাকে। 2024-এর 5ই আগস্ট এর পরের যে সময়টা 1.5 বছর, এটা আমি আগেও বলেছি অনেকবার, সেটা হলো যে এই যে 1.5 বছর এই সময়টাতে আমাদের এখানে যারা ইয়াং ভোটার মানে হলো যারা নাকি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে এমন সংখ্যা কিন্তু অনেক, যার বয়স আজকে 18 বছর হলো সেই কিন্তু প্রথম ভোটার না, যার বয়স 32 বছর 35 বছর তারাও কিন্তু অনেকে প্রথম ভোটার, কারণ তারা হয়তো আগে ভোট দিতে পারে নাই অথবা দেয় নাই, তো তারাও কিন্তু প্রথম ভোটার। এই যারা প্রথম ভোটার না, এরা আসলে বিএনপি আর জামাতকে আগে দেখে নাই, তারা বলতে পারবে না যে বিএনপি আগে কেমন ছিল, কেমন সরকার চালাইছে, জামাত আগে কেমন ছিল তাও তারা জানে না, অথবা সরকারে গেলে এরা কেমন হয়, এদের তো 2006-এর কোনো স্মৃতি নাই। সেক্ষেত্রে তারা বিএনপি এবং জামাতকে চেনার চেষ্টা করেছে এই 2024-এর 5ই আগস্টের পর থেকে। এই 1.5 বছরে তারা বিএনপি এবং জামাতকে যেভাবে দেখেছে, এটা দেখে আমার বিবেচনা যে বিএনপির প্রতি বিশেষ কোনো প্রেম জাগ্রত হওয়ার কোনো কারণ নাই।
বিএনপির ভূমিকা, মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা। দেখেন, অনেকে বলে না বিএনপি খুব একটা চাঁদাবাজি করে না, অনেকে বলে, কিন্তু অনেকে বিএনপির অনেক নেতারাই বলেন। আপনি আমাকে একটা কথা বলেন, যে চাঁদাবাজি নাই করলো, তাহলে 7-8 হাজার লোককে বহিষ্কার করলো কেন? কেন বহিষ্কার করলো? আপনি আবার বলবেন যে না, 7-8 হাজার লোক বহিষ্কার করছে, আর চাঁদাবাজ নাই। 7-8 হাজার লোককে কি একদিনে বহিষ্কার করছে? একদিনে তো করে নাই। প্রথম দিন থেকে শুরু হয়েছে, তো প্রথম দিন থেকে শুরু হওয়ার পরে যে একদম শেষ দিন যে দিন করছে, সেই দিন পর্যন্ত তারা কাজ করছে। প্রথম 1 সপ্তাহ পরে, তারপর বাকি সময় তারা করছে, করে আসছে। কাজে চাঁদাবাজিটা হয়েছে, এবং চাঁদাবাজি যা হয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি, মামলা বাণিজ্য সবই হয়েছে, এবং এই সবই 80% বিএনপি করছে, আর 15%-এর মতো ওই যে আপনার ছাত্ররা করছে, এই যে আপনার কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা গণফোরাম এরা করছে, আর 5%-এর মতো জামাত হয়তো করছে। তো এই যে জিনিসটা, এই সময়ের যে ভূমিকাগুলো, এই ভূমিকাগুলো কিন্তু দেখে এই ইয়াংদের মধ্যে কিন্তু জামাতের প্রতি এক ধরনের আগ্রহ বাড়তে পারে। আমি আগেও বলেছি, এখনো বলি, এবারে নির্বাচনে ওই আদর্শ যে বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা ইসলামী শরিয়া কায়েম, নারীদের নিয়ে জামাতের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু নতুন না, নতুন না। কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, মানে তাদের রাজনীতির সঙ্গে ইসলাম যাদের জড়িত আছে, তাদের তো এই ভূমিকার বাইরে যাওয়ার কোনো উপায় নাই। ইসলামের জায়গায় থাকবে। উনি যে কথাটা বলেছেন যে নারী নেতৃত্ব কোনো দিন আসা সম্ভব না, এটা তো ইসলামের ধারা ভাই। এটা তো উনি বলবেন না, আমি এটা বলি নাই, আমি এটা করবো না, না করলে দলের নাম চেঞ্জ করেন। নারী নেতৃত্ব ইসলামী, হযরত মুহাম্মদ নিজে বলেছেন, এটা হাদিসে আছে ভাই, বুখারী শরীফে আছে, যে দেশে নারী নেতৃত্ব হবে সেই দেশের কোনো উন্নতির কোনো স্কোপ নাই, এটা বলা আছে রে ভাই। উনি চাইলেই হবে, উনি কি বলবেন আমার তাদের কিছু যায় আসে? ইসলামকে ওনার কথার উপর চেঞ্জ হবো নাকি? ইসলামের নামে উনি দল করছেন, ইসলামের কথা উনি যদি ইসলাম থেকে সরে যান, তাহলে উনি মুনাফিকি করবেন। হিসাব তো ক্লিয়ার রে ভাই। আপনি ভোটারকে খুশি করার জন্য যদি ইসলাম থেকে সরে যান, তাহলে দলের নাম চেঞ্জ করেন, তাহলে ইসলামী দল না আপনি। সিম্পল। শরিয়া আইন কায়েম করবো না, ইসলামী দল, আপনি ইসলামী দল করেন, শরিয়া আইন না কায়েম করে আপনার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? এই সময় তো ফালতু আলাপ করে তো লাভ নাই। আপনি কি করবেন না করবেন সেটা তো আপনি, ইসলাম তো আপনার কথা অনুযায়ী চলবে না রে ভাই। ইসলাম মতো করে চলবে। আপনি ইসলামকে অনুসরণ করবেন কি করবেন এটা আপনার চয়েস, এটা আপনার চয়েস। কিন্তু যখন আপনি আপনার দলের নাম ইসলাম রাখবেন, তখন আপনাকে ইসলাম যদি না মানেন, তারপরে মুনাফিকি করবেন। ইসলামের মধ্যে যেভাবে আছে কতগুলো জায়গা, যেমন মসজিদ, মাদ্রাসা, বড় বড় যে জায়গাগুলো আছে, সেখানে নারীর যে নেতৃত্ব প্রধান, এটা ইসলাম নিষিদ্ধ করে। আর রাজনৈতিক যে নেতৃত্ব, মানে রাজা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, সম্রাট হওয়া, এমনকি সেনাপতি হওয়া, এটা নারীর পক্ষে সম্ভব। এবং ইসলামের ইতিহাসে বহু নারী হয়েছে, এবং ইসলাম আবির্ভাবের পূর্বে বহু নারী সম্রাজ্ঞী ছিল, যাদের প্রতি সেই জমানার যারা নবী এবং রাসূল ছিলেন তারা আনুগত্য প্রকাশ করেছেন। কাজে এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি যেমন রানী বিলকিসের নাম তো জানেন। তো রানী বিলকিস যখন ছিলেন, তার সঙ্গে কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চুক্তি হয়নি? তারা তো এক টেবিলে বসে তারা সেই চুক্তি করেছে, তাদের মধ্যে বিয়ে হয়েছিল, এবং পবিত্র কোরআনে এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। তাহলে নারী নেতৃত্ব হারাম হলে কেন তার সঙ্গে তিনি যুদ্ধ করতে যাবেন, কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন, কেন তার সঙ্গে চুক্তি করতে যাবেন, কিংবা তাকে সেই রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য তিনি জিন জাতিকে নিয়োগ করেছেন, যাও আমি তাকে এতভাবে সম্মান করতে চাই রানী বিলকিসকে, যে উনি আমারই দরবারে আসার আগে তার যে সিংহাসনটি এটি আমার কাছে নিয়ে আসো। তো সেখানে যদি নারীকে ওইভাবে ইসলাম রেসপেক্ট না করতো, সেটা কোরআনে কেন বিলকিসের কথা আসলো? আপনি ক্লিওপেট্রার কথা চিন্তা করেন। ক্লিওপেট্রা যে সময়টাতে রাজত্ব করতেন, হযরত ঈসা আলাইহিস সালামের জামানা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানা, হযরত আপনার জাকারিয়া সালামের যে ইয়াহিয়া আলাইহিস সালাম, মানে তিনজন নবী, হযরত জাকারিয়া, হযরত ইয়াহিয়া, হযরত ইমরান এবং হযরত ঈসা আলাইহিস সালাম। কই আপনি কোথাও ক্লিওপেট্রার বিরুদ্ধে কোনো কথা শুনতেন? তাকে বলা হয় লাস্ট ফারাও। তো এখন এই জিনিসগুলো হয় কি, ইতিহাসের আলোকে আপনি এগুলো নিয়ে অনেক বিতর্ক করতে পারবেন, কিন্তু একটা কনক্রিট ডিসিশনে আসতে পারবেন না। আসতে গেলে ভুল হয়ে যাবে, এই জিনিসগুলো আছে। তো যার জন্য তারা তাদের মতো কাজকর্ম করছে। আর একটা ব্যাপার হলো, শুনুন, বাংলাদেশে যে 90% মুসলিম আছেন, আপনাকে দিয়ে সমস্ত মুসলিম নারীকে আপনি
করবেন না। আপনার মা চাচি আপনি যত চেষ্টা করেন না কেন আপনি তাদেরকে নেতৃত্বে আনতে পারবেন না। আপনি তাদেরকে বোরকা মানে 80 বছরের বুড়ি হয়ে গেছে সে ঘুমটা দিয়ে বসে থাকবে, এবং তার কাছে যদি কোনো মতে জান্নাতের কথা বলা হয়, কোরআনের একটা আয়াত না কথা বলা হয়, সে সব কিছু ভুলে যাবে। আওয়ামী লীগ বিভিন্ন সব কিছু বাদ দিয়ে সে জান্নাতের জন্য অনেক কিছু করতে রাজি। ফলে জামাত যে পলিসিটা করছে রাজনীতিতে, এটা যে শেষ পর্যায়ে এসে কি ফলাফল দেয় বা এইবার ভোটে যে কি ফলাফল দেয়, যে জামাতকে এই জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে আমরা অনেকে গুনার ভাগীদার হচ্ছি। এর কারণ হলো জামাতের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা কখনো এই ধরনের কথা বলেননি, বলতে পারেন না। জামাতের কিছু মাছে ঘাটের যারা লোকজন আছেন তারা হয়তো এই ধরনের কথাবার্তা বলেন, যেটার মূল ব্যাপার হলো ইসলামে একটা বিষয় আছে যেটাকে বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনি যখন সমাজে বসবাস করবেন তো অনেক সময় এটাকে সুন্নাতে মুআক্কাদাও বলা হয়। যেমন একটা জায়গাতে দেখা গেল যে আপনার জানাজার নামাজ, সেখানে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। তো এরকম কালেকটিভ রেসপন্সিবিলিটিতে হলো কি, আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন, দিয়ে আপনি আশা করলেন যে ভালো কিছু হবে। তো জামাত যেটা বলতে চায় বা ইসলামও যে কথাটা আছে সেটা হলো যে আপনি যদি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল না হন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে দায়ী হতে হবে। ধরুন আপনি একটা ভালো কাজ করলেন, এটাকে বলা হয় সদগায়ে জারিয়া। আপনি একজন ভালো মানুষকে একটা ভোট দিলেন এবং সেই ভালো মানুষটি দায়িত্ব পেয়ে যত ভালো ভালো কাজ করবে সেই কাজের একটা সওয়াব আপনি পাবেন। আবার আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন, সে যত মন্দ কাজ করবে সে মন্দ কাজের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, আপনার জন্য এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু একটা কথা বলেছেন যেটা খুব ভাইরাল হয়ে গেছে, যে আপনারা নিজেরা একজন মন্দ লোক নিয়োগ করে তারপরে আমাদেরকে বলবেন যে ওদেরকে ধরুন বা আপনি আইন শৃঙ্খলা সঠিক রাখুন। এটা তো হয় না। তো জামাত যে কথাটা বলতে চায় বা তারা আগের থেকে যে কথাটা বলে সেটা হলো যে সমাজে নেতা নির্বাচন সবচেয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে দৈনন্দিন জীবনের যা কিছু আছে তার চাইতেও সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে একজন উত্তম নেতা নির্বাচন করা মানুষের জন্য ফরজ, অবশ্য কর্তব্য। শুধু তাই নয়, যিনি নেতা হবেন তারও দায়িত্ব রয়েছে। তাকে আল্লাহর কাছে বলতে হবে যে হে আল্লাহ, তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। মানে যে লোক তোমাকে বিশ্বাস করে, ভালো মানুষ আছে, তাদের নেতা বানিয়ে দাও। কেননা আমি যদি বদমাশদের নেতা হয়ে যাই, আশেপাশে সব খারাপ লোক থাকে, তাহলে তো আমি এই ভালো কাজ করতে পারবো না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনি, আমরা প্রশাসনিক কুয়ের সম্ভাবনার কথা শুনি, কখনো শুনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন। 24-এর গণঅভ্যুত্থানের পর ভিন্ন বাস্তবতা দেখার কথা ছিল, এখনো আমরা নির্বাচনের কেন্দ্রিক এই অভিযোগগুলো কেন শুনছি? এটা শুনে নেই কেউ না যে নির্বাচন কমিশন এবং সরকার এই দুইটা মানে আপনার প্রতিষ্ঠান তো নির্বাচনের সঙ্গে জড়িত। এই দুইটা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড কাজকর্ম যখন প্রত্যাশিতভাবে না হয়, না চলে, তখনই এই ধরনের আশঙ্কার কথা কিন্তু উঠে আসে। নির্বাচন কমিশনের অনেক কর্মকাণ্ড কিন্তু এখনো মানুষের কাছে সহজবোধ্য নয়। যেমন আপনার নির্বাচন কমিশন আপনার গণভোট নিয়ে যে কাজটা করেছে, সে এক পর্যায়ে এসে যখন সে বলল যে গণভোটে সরকারি কর্মকর্তারা কোনো ধরনের পক্ষপাত করতে পারবে না, হ্যাঁ অথবা নার পক্ষে প্রচারণা চালাতে পারবে না, যখন তারা এই ঘোষণাটা দিল, যখন তারা এই কথাটা বলল, তার আগে সরকারের পক্ষ থেকে এটা হার পক্ষে প্রচারণা চালানো হয়ে গেছে। এবং আমি শুনেছি যে মানে শতাধিক কোটি টাকা ব্যয় হয়ে গেছে হার পক্ষে প্রচারণা চালাতে যেয়ে। তো পুরো জিনিসটাই তো অন্যায় করছে তার গভর্নমেন্ট। তো নির্বাচন কমিশন সেটাকে অন্যায় বলছে। এখন যেটাকে তারা অন্যায় বলছে, সেই অন্যায়টা যারা করছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে? পারে নাই তো। নেওয়ার চেষ্টা করছে, তাও করে নাই তো। এই না করার মাধ্যমে তারা কিন্তু তারা যে অথর্ব এবং অযোগ্য তার প্রমাণ রাখছে। আবার বিপরীত দিকে দেখেন, ইলেকশনের রেজাল্ট প্রকাশ করতে দেরি হতে পারে, এই কথাটা কে বলছে? প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি। কেন? এটা কি ওনার এখতিয়ার? ইলেকশনের রেজাল্ট ঘোষণা করতে দেরি হবে না তাড়াতাড়ি হবে, পরের দিন হয়ে যাবে না 2 দিন পরে হবে, এটা বলার তো এখতিয়ার প্রধান উপদেষ্টারও নাই। এটা তো বলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। সে বলে কেন? সে যেটা বলছে এটা নাকি ইলেকশন কমিশন কোনো আপত্তি করছে যে না, বলা ঠিক হয় নাই, বলছে। এটা বলার মাধ্যমে পুরো দেশের মধ্যে ইলেকশনের বিষয়ে সে একটা সন্দেহ ঢুকাই দিচ্ছে। দেরি হবে কেন মানুষ বুঝতে পারছে না। হ্যাঁ, 2টা ভোট, ওকে ফাইন, 2টা ভোট। তো 2টা ব্যালট কি এর আগে কখনো হয় নাই? প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনের সময় মেয়রের মানে চেয়ারম্যান অথবা মেয়র, তারপরে আপনার এই সংরক্ষিত আসন, তারপরে মেম্বার, 3টা ব্যালট গোনা হয়।
বলবেন যে না ওটাতে একটা নির্দিষ্ট এলাকায় হয়, হ্যাঁ এলাকায় হয়, ধাপে ধাপে হয়, কিন্তু যেটা গোনা হয় সেটা তো এক রাত্রেই হয়ে যায়, ওটা জন্য পয়সা নোট করতে হয় না, তাহলে এটা করতে হবে কেন? তো এইটা যখন উনি বলেন তখন মানুষ কি করে, এর মধ্যে একটা মতলব খুঁজে, তারা মনে করে যেটা সরকার বলে আগে ভাগে বলে এটার মধ্যে যেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সেই ইঙ্গিতটাই তারা আগে ভাগে বলে অজুহাত দেওয়া। আমরা রাজনীতি যদি 2 দিন পরে ইলেকশনের রেজাল্ট হয় তাহলে এটা অনেকে সন্দেহ করবে এত দেরি হলো কেন। এবং এটা নিয়ে আপনার আমি বলি যে ইলেকশনের সময় কোনো মারামারি হবে না, ইলেকশনের রেজাল্ট ঘোষণা পরে কিন্তু অনেক কিছু হতে পারে, এটা দেখে নিন আপনারা। তো নির্বাচন যে প্রত্যাশা শান্তিপূর্ণভাবে হোক। দ্বিতীয় প্রত্যাশা হলো যে কয়টি ভোট দেওয়া হবে ওই কয়টি ভোটই যেন জনগণের সামনে প্রকাশ করা হয়। 5 জন ভোট দিলে 5 জনই হোক, এটাকে 70 জন বানানোর দরকার নেই। আর 70 জন ভোট দিলে ওটাকেও 5 জন বানানোর দরকার নেই। এখানে ফুলিয়ে ভাবে যদি কোনো কিছু দেখানোর চেষ্টা করা হয় তাহলে সারা বাংলাদেশে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো কোনো ইনস্টিটিউশন এই মুহূর্তে নেই। ফলে এখানে প্রত্যাশা হলো নির্বাচন নিয়ে কোনো মুনাফেকি চাই না, কোনো বেইমানি চাই না, কোনো ওভার স্মার্ট হতে চাই না। সারা পৃথিবীকে আমার তাক লাগানোর দরকার নেই, কাউকে আশ্চর্য করার দরকার নেই। আমাদের জনগণ যা চাচ্ছে, যেভাবে ভোট দিয়েছে, যেই কয়জন ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে, এটা যেন জোরাজুরি করা না হয়। স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসবে, ভোট দেবে, নিশ্চিন্তে সেখান থেকে চলে যাবে। যার ইচ্ছা ভোট দেবে, যার ইচ্ছা না ভোট দেবে, যার যে প্রতীক ইচ্ছা ভোট দিবে। কেউ যদি ভোট দিতে আসেন তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর কেউ যদি ভোট দিতে না চান তার সেই অধিকারটাকেও কিন্তু সম্মান জানাতে হবে। তো এই কাজগুলোই আমার প্রত্যাশা, এর বাইরে অন্য কোনো প্রত্যাশা নেই। ভোট কেন্দ্রে যে ভোট পড়লো সেটার মধ্যে যদি কেউ ব্যালট বাক্স ছিনতাই, ভিতরে ব্যালট ঢোকানোর চেষ্টা করা হয়, এটাও আরেকটা ঝুঁকি। এরপরে সারাদিন যে ভোট হলো সেই ভোট গণনার ক্ষেত্রে যদি গড়িমসি করা হয়, এখানে 3টে স্তরে ভোট গণনা করা হয়, প্রত্যেকটা সেন্টারে ভোট গণনা করা হয় এবং এটা মোটামুটি রাত্রি 8টার মধ্যে এটা শেষ হয়ে যায় গণনা। তো ওই সেন্টারে ভোট গণনার যদি দেরি করা হয়, 8টার জায়গায় যদি 9টা হয়, তাহলে ওখানে মারামারি শুরু হয়ে যায়, কাটাকাটি শুরু হয়ে যায়। এটা করতে হবে। এরপরে দ্বিতীয় যেটা শুরু হয় সেটা হলো এই ভোটগুলো যখন উপজেলা সদরে যায়, সেই উপজেলা সদর থেকে একটা যে উপজেলা ওয়ারি একটা ভোট গণনা করা হয় এবং সেই অনুযায়ী একটা রেজাল্ট দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা সেন্টার থেকে যে ভোটগুলো আসে সেটা টিওনো সাহেবের কাছে পৌঁছানো, টিওনো সাহেব সেটা মোটামুটি রাত্রি 12টার মধ্যে সেটা ঘোষণা দিয়ে দেন। এরপরে মূলত রাত্রি 12টার মধ্যেই মানুষ জেনে যায় যে কে এমপি হচ্ছেন। পরবর্তীতে এটা জেলাতে যায়, জেলা রিটার্নিং অফিসের কাছে যায়, এটা হয়তো তার পরের দিন সকালবেলা সে দেয় বা রাতে অনেক সময় দিয়ে দেয়। আর পরবর্তীতে এটা ইলেকশন কমিশনে আসে, মূলত রাতে 12টার মধ্যে হয়ে যায়। ওয়াশিংটন থেকে দিল্লি ওদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, এটা তো কোথায় আমি বুঝতে পারলাম না। আমি তো যেন কোনো দৌড়ঝাঁপ দেখি না এখন, বরঞ্চ আমি এখন দিল্লির আচরণে খুব একটা নীরবতা দেখছি। তারা কোনো মন্তব্য খুব একটা করছে না, কিন্তু বরং এনডিটিভির কিছু রিপোর্ট আমি দেখলাম ওই দিন, ওরা এখানে আসছে, এখান থেকে রিপোর্ট। বিগত নির্বাচনগুলোতে আমরা দিল্লির দৌড়ঝাঁপ তো দেখেছি, আগে দেখেছি, এখন দেখি না। এই নির্বাচন খুব একটা দেখছেন আপনি? আমি না, দিল্লির না, আমেরিকার না, ওয়াশিংটনের কথা কিন্তু খুব, ওয়াশিংটনের কথা আমি কিছু শুনি। ওয়াশিংটনে একটা জিনিস হলো যে আমেরিকার একজন কূটনীতিক আপনার বলেছে তারা জামাতের সঙ্গে কাজ করতে রাজি আছে। আপনি ইন্ডিয়াকে জিজ্ঞেস করেন যে আপনার কি জামাত যদি ক্ষমতা আসে আপনি কাজ করবেন? তারপর ভাই করবো, এটা তো কূটনৈতিক ভাষারে ভাই, মানে এগুলি নিয়ে আমরা মাতামাতি শুরু করতে পারি। যুক্তরাষ্ট্র জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়, এমন সংবাদও কিন্তু প্রচারিত হয়েছে। 1 নম্বর কথা হলো এই নির্বাচন হবে জনগণের ভোটে, কিন্তু যদি আপনি সতর্ক দৃষ্টি রাখতে চান ভোটের বাইরে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এই দেশে। কারণ প্রশাসনের মধ্যে 2 দলেরই লোক আছে, জামাত বলে বিএনপির লোক আছে, বিএনপি বলে জামাতের লোক আছে। যার যেখানে লোক আছে সেই লোক চেষ্টা করবে সে যে দলের প্রতি অনুগত সেই দলকে ক্ষমতা আনার জন্য, এই চেষ্টা হবে কিন্তু। এবং এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি কার্যকর না হয় তাহলে এই নির্বাচন অবাধ। অসংখ্য ধন্যবাদ।